মেঘা বরাবরের মতোই শুধু হতভম্ব নজরে চেয়ে রয়। নীলাদ্রির হাসি থামে মিনিট দুই বাদে। সে এবার মেঘার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়, বলে, রিল্যাক্স রিল্যাক্স, এত ঘাবড়ে যাবার কিছু নেই, মজা করছিলাম শুধু, তুমি সিরিয়াসলি নিও না। মেঘার বুকের উপর থেকে যেন বড়সড় কোনো পাথর সরে গেল। সে বুকে হাত রেখে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলল। তার মানে নীলাদ্রি সবটাই মজা করেছে, সে এসবের কিছুই জানে না। আসলেই কি তাই? এবার না হয় স্বাভাবিক গল্পে আসা যাক, তোমার বাড়ি কোথায় ছিল? মেঘার হালকা হওয়া বক্ষপিঞ্জর মুহূর্তেই আবার ভারী রূপ ধারণ করল। কিছুক্ষণ চুপ থেকে এবারে সে উত্তর দিল, উদাস কণ্ঠে বলল, জন্ম ছিল বিদেশের মাটিতে। আপনার জীবনের 22 বছর সেখানে অতিবাহিত হওয়ার পর দেশে আসা, আর তারপরেই। মেঘা থেমে গেল, চেহারা তার থমথমে। নীলাদ্রি দীর্ঘশ্বাস ফেলল। তার পরেরটুকু তার জানা। দুষ্কৃতিকারীদের হাতে বন্দী হয়ে মেঘার পরিবার। মেঘা পালিয়ে বাঁচে। একটা সময় প্রিয় বান্ধবী নিশাত তাকে নিজ বাড়িতে আশ্রয় দেয়, এমনটাই বাড়ি শুদ্ধ সকলে জানায়। কিন্তু ভেতরের কাহিনী একমাত্র নিশাতই জানে শুধু। নীলাদ্রি বুঝতে পারল এসব কথা তুললে মেঘার শুধু কষ্টই হবে, তার কিছুই জানা হবে না। এই ভেবে স্বাভাবিক স্বরেই সে বলল, রাত অনেক হয়েছে, তুমি বরং এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা আরেকদিন আড্ডা দিব। মেঘা মনে মনে স্বস্তি পেল। তার মুখের ভাবভঙ্গি এখনো থমথমে। সেভাবেই ছোট্ট করে সম্মতি জানিয়ে বলল, পরপরই নত বদনে ধীর পায়ে হেঁটে নিচে চলে এলো। নীলাদ্রি এক দৃষ্টে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। আনমনে ভাবল, তুমি না জানলেও আমি ঠিকই জানি, তোমার অতীত প্রগাঢ়ভাবে আমার বর্তমানের সঙ্গে জড়িয়ে। রাতে কম ঘুম হওয়ায় এখন ভীষণ রকমের চোখ জ্বলছে মেঘার। ক্লাস করতে অসুবিধা হচ্ছিল বিধায় আজও সেই বটতলায় এসে বসে আছে। নিশাত ক্লাসে আছে, একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকায় সে রয়ে গেছে। নিজে নোট করে মেঘাকে সেগুলো দিয়ে দিবে। একা একা বোরিং সময় কাটাচ্ছিল মেঘা। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো পড়াশোনা। সব দিক দিয়ে হেরে গিয়েও শুধুমাত্র এই একটি মাধ্যমকে আঁকড়ে বাঁচতে শিখলে তখন হাজারো পিছুটান অগ্রাহ্য করা যায়। নিয়তির লীলা খেলায় হেরে গিয়েও মেঘা সেই পড়াশোনাকেই কেন্দ্র করে এগিয়ে চলেছে নতুনের পথে। ঝিমটি ভাব দূর করতে চোখে মুখে পানি ছিটিয়ে সবেই বসেছে মেঘা। তনদ্দে ঝড়ের বেগে উড়ে এসে তার পাশের আসনটি দখল করে নিয়েছে কেউ। মেঘা চমকে পাশ ফিরতেই আরো দ্বিগুণ চমকে ওঠে। রিফাত দাঁত কেলিয়ে বসে আছে। মেঘা ব্যাগ থেকে রুমাল বের করে ভেজা মুখ মুছতে মুছতে রিফাতের উদ্দেশ্যে বলল, আপনি এখানে এই সময়ে? রিফাত দাঁত কেলিয়েই বলল, কেন আসতে পারি না? ঠিক তা নয়, অবাক হয়েছি। এই রিফাতের কাজই সবাইকে অবাক করে দেওয়া। তাই বুঝি? প্রুফ তো দিয়েই দিলাম। তা অবশ্য ঠিক। এখন বলুন মতলব কি? নিশাত আপনাকে দেখলে সেই ছুটে যাবে। নিশাতের নাম উঠতেই রিফাতের চোখে মুখে বিরক্তি ঘনিয়ে এলো। সে চোখ মুখ কুঁচকে বলল, ওর কাজই তো তাই, মাথা মোটা বদরাগী মেয়ে মানুষ কোথাকারে। বান্ধবী আমার নিন্দা শুনতে ভালো লাগছে না কিন্তু। মেঘার কথায় রিফাতের টনক নড়ল। সে বুঝদার ভঙ্গিতে বলল, তাও ঠিক, আপনার সাগরেদ বলে কথা, কিন্তু আপনার কোনো গুণ ওর মধ্যে থাকা উচিত ছিল। সব মানুষ কি এক হয়? মানুষের সঙ্গে মানুষের মেলামেশায় কিছুটা পরিবর্তন তো আনাই যায়। এর মধ্যেও ভালো দিক আছে, সেটা আপনার চোখে পড়ছে না। ও আমার মতো নয়, কিন্তু ও ওর মতোই সুন্দর। আপনাদের দুজনের মধ্যে শুরু থেকেই কোনো শুভক্ষণে আসেনি, তাই ওর সম্পর্কে আপনার ধারণা ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। কি জানি, অমন ধানি লঙ্কার সঙ্গে কোনো শুভ সন্ধির দরকারও নেই আমার। আমি এভাবেই বেশ আছি, শেষে দেখা যাবে নিজের ঝাঁঝে জ্বালিয়ে দিয়েছে আমায়। রিফাতের মুখভঙ্গি এমন ছিল যে এ পর্যায়ে মেঘা ফিক করে হেসে ফেলল। এতক্ষণের গুমট মেঘার সহসা এমন পরিবর্তনে রিফাত স্বস্তি পেল। পরপর নিজেও প্রাণ খুলে হাসল মেঘার সঙ্গে তাল মিলিয়ে। সে সময়েই তার ফোন বেজে উঠল। ফোন তুলে দেখল শ্রাবণের কল। কোনো কিছু না ভেবেই সে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠ, লাইব্রেরিতে আয়, অপেক্ষা করছি। মেঘা প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। রিফাত কল কেটে উঠতে উঠতে বলল, আমার ডাক পড়ে গেছে, আজ তাহলে আসি, আবার দেখা হবে। অবশ্যই।
দুজন দুজনকে হেসে বিদায় জানালো। রিফাত জোর কদমে ছুটল লাইব্রেরির দিকটায়। শ্রাবণের সঙ্গে গত কয়েকদিনে এখানে বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছে, এজন্য কিছু কিছু জায়গা তার ভালোই চেনা। সেভাবে সোজা লাইব্রেরিতে গিয়ে হাজির হলো সে। মুহূর্তেই তার কলার ধরে কেউ সজোরে দেয়ালের সঙ্গে চেপে ধরল। ভয়ঙ্কর নিরেট কণ্ঠে বলল, মেঘার সঙ্গে লাইন মারছিস? আচমকা আক্রমণে খানিক ভরকে গেল রিফাত। তার চেয়ে বেশি অবাক হলো শ্রাবণকে দেখে। শ্রাবণ কখনোই তার সঙ্গে এমন আচরণ করেনি। শ্রাবণের চোখে থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। রিফাত বিস্মিত নয়নে হতভম্ব কণ্ঠে বলল, কি করছিস? পাগল হলি নাকি? শ্রাবণ কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে রইল। ধীরে ধীরে নিজেকে শান্ত করার প্রয়াসে চোখ বন্ধ করে নিল। ধপ করে রিফাতকে ছেড়ে কিছুটা দূরত্বে চলে গেল। নিজেকে স্বাভাবিক করে লাইব্রেরির টেবিলে আগে থেকেই নিজের রেখে দেওয়া বইটি হাতে নিল। খুব শান্ত কিন্তু নিরেট আদেশে বলল, মেঘার থেকে দূরে থাকবি, নেক্সট টাইম আর যেন না দেখি। রিফাত বুকে ফু দিয়ে শটান হয়ে দাঁড়ায়। টেনে টুনে ঠিক করে এলোমেলো হওয়া পোশাক, শার্টের কলার ভাঁজ করতে করতে বলে, সে না হয় বুঝলাম, কিন্তু কাহিনী কি বলতো? কুছ কুছ হোতা হ্যায় ক্যা? শ্রাবণ সাবলীল ভাবেই বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাকে নিয়ে গবেষণায় না পড়ে নিজেকে নিয়ে ভাব, সময় হলে এমনিতেই সব জানতে পারবি। তোর আর সময়? সেই যে সেই দিন রেস্টুরেন্টে অবধি নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনলি, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েও এক অক্ষর এখন পর্যন্ত বললি না। সেই তুই বলছিস সময়ের কথা? হাহা, তাহলেই হয়েছে। তোর সময় অনেকটা ওই ডুমুর ফলের মতোই অদৃশ্য। প্যাচাল বাদ দিয়ে বাড়ি যা। রিফাত চট করে শ্রাবণের পাশের চেয়ার টেনে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, বাড়ি যাবে মানে? এখনো তো আসল কাজই হলো না। শ্রাবণ ভ্রু উঁচিয়ে তাকায়, প্রশ্ন করে। আসল কাজ? রিফাত আমতা আমতা করতে করতে বলল, আব্বে, ওই আর কি, তেমন কিছু না। আচ্ছা, আমি তাহলে যাই। রিফাতের চোরা মুখে মিনমিন করতে করতে বেরিয়ে যায়। শ্রাবণ সন্দিহী দৃষ্টিতে তার পানে তাকিয়ে রয়। তার কেমন খটকা লাগছে। আজ আবার সেই আধারে আচ্ছাদিত কক্ষে ছায়া মানবের আবির্ভাব। ধীর পায়ে এগিয়ে এসে বসল সে মুমূর্ষের সম্মুখে। বোতল থেকে পানি ছিটিয়ে জাগ্রত করল ভাই নামক কালসাপকে, যে কেড়ে নিয়েছে তার জীবন থেকে 2টি বছরের স্মৃতি, তার ক্যারিয়ার, সুখ, সংসার, ভালোবাসা। এমন ভাইকে কি কখনো ক্ষমা করা যায়? হয়তো যায় না। আবার ছোট থেকে বন্ধুর মতো মিলেমিশে একত্রে বড় হওয়া ছোট ভাইকে তো গুরুতর শাস্তি বা মৃত্যু উপহার দিতেও বুক কেঁপে ওঠে। যতই হোক সে অপরাধী, হোক সে মিথ্যাবাদী। আবছা আলোয় ঢুলু ঢুলু চোখের সামনে তাকালো তৃপ্ত। হ্যাঁ, এই তৃপ্তই হলো শ্রাবণের চাচাতো ভাই, আর সব কুকর্মের মূল হোতা। বয়সে শ্রাবণের থেকে 2 বছরের ছোট হওয়া সত্ত্বেও শ্রাবণের প্রতি ছিল তার চরম ঈর্ষা, যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শ্রাবণ ঠিক তাকে যতটা ভালোবেসেছে, সে ঠিক ততটাই শ্রাবণকে ঘৃণা করে গেছে। এর কারণ হিসেব মতে 3 ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সেই মোতাবেক তার আদর পাওয়ার কথা সব থেকে বেশি, কিন্তু বরাবরই সবার কাছে শ্রাবণ বেশি প্রিয় ছিল। তৃপ্তর মা জুলেখা চৌধুরীর উস্কানিতেই মূলত তার এই অধপতন। পরিবারে রেহমুনার কর্তৃত্বের ওপর ঈর্ষান্বিত হয়ে ছেলের মনকে বিষিয়ে তুলেছেন ভাইয়ের বিরুদ্ধে। তাই তো ছোট থেকে লুকিয়ে চুরিয়ে শোধ নিতে নিতে শেষ অবধি ভয়ঙ্কর সর্বনাশে মেতে ওঠে সে বছর শ্রাবণ যখন রেজাল্টের শোকে উদ্বিগ্ন হয়ে গাড়ি নিয়ে বের হয়, তৃপ্ত তখন ট্রাক ভাড়া করে শ্রাবণের গাড়ির সঙ্গে ধাক্কা লাগায়। তার উদ্দেশ্য ছিল শ্রাবণকে একেবারে নিঃশেষ করে দেওয়া, কিন্তু ভাগ্যের জোরে শ্রাবণ বেঁচে ফেরে, কিন্তু ড্যামেজ হয় তার মস্তিষ্ক। তারপরও চুপ রয়নি তৃপ্ত। সে তার পরিকল্পনা বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হয়ে দ্বিগুণ মরিয়া হয়ে ওঠে। ডক্টরের নিষেধাজ্ঞা অমান্য করে সবার চক্ষুর আড়ালে গিয়ে বিভিন্ন সময় শ্রাবণকে উত্তেজিত করে তার ক্ষতি করার চেষ্টা করে গেছে। তারপর তার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় মেঘা। শ্রাবণের সঙ্গে আঠার মতো লেগে থাকার কারণে তৃপ্ত তখন আর কোনোভাবেই শ্রাবণের ক্ষতি করতে পারছিল না। শেষমেশ শ্রাবণকে বিদেশ নেওয়া হলে সে ফাঁদ কষে মেঘাকে দুশ্চরিত্রা প্রমাণ করে পরিবারের কাছে। উর্মিলা চৌধুরীর আগে থেকেই মেঘাকে পছন্দ ছিল না, কিন্তু রেহমুনা ও ইকরাম চৌধুরীর মতেও ওপর কিছু বলতে পারেনি। সে শুরু থেকেই চাইতো নিজের নাতনি সোহানীর সঙ্গে শ্রাবণের বিয়ে হোক, কিন্তু মেঘার আগমনে তার মনের ইচ্ছেও অপূর্ণ থেকে যায়। সেই থেকে মেঘার প্রতি একটা চাপা ক্ষোভ সবসময় সে নিজের মধ্যে লুকিয়ে রাখত। তারপর যখন তৃপ্তির ওই চক্রান্ত সামনে এলো, তখন ঠিক ভুল বিবেচনা না করেই সে মেঘাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু নিজের বংশের প্রদীপ মেঘা শ্রাবণের ছেলে ছোট্ট স্বাধীনকে রেখে দিল নিজের কাছে।
হাফসা সেই 3 বছর আগে থেকেই বন্দা উপাধি নিজের কাঁধে নিয়েছিল। সে সময় বুদ্ধি করে উর্মিলা চৌধুরী হাফসার কাছে স্বাধীনকে হস্তান্তর করে দেয়। এতে করে সাপও মরল আর লাঠিও ভাঙল না। বংশের ছেলে বাড়িতেই রয়ে গেল, বের হলো আপদ মেঘা। ওদিকে তৃপ্ত প্ল্যান করে মেঘার বাবা মা ভাইকে নিজের আওতাধীন করে আটকে রাখে একটা নির্দিষ্ট স্থানে। কিন্তু উর্মিলা চৌধুরী সহ সবাইকে বলে তারা মেয়ের কেলেঙ্কারির জবাবদিহির ভয়ে পুনরায় বিদেশ পাড়ি দিয়েছে। সেই থেকে সবাই তৃপ্তর সাজানো গুটিকেই সত্যি বলে বক্ষে ধারণ করে নেয়। এই ঘটনা শুধু জানত তৃপ্তর মা জুলেখা চৌধুরী। শ্রাবণ সুস্থ হওয়ার পর একদিন হঠাৎই জুলেখার ঘরের সামনে দিয়ে ক্রস করার সময় মা ছেলের কথোপকথন তার কর্ণে জায়গা পায়। সব শুনে সে সেদিনই তৃপ্তকে বন্দি করেছে। জুলেখাকে ভয় দেখিয়ে পরিবারের সকলকে বলেছে তৃপ্ত কানাডায় গেছে 2 বছরের জন্য। শুরুতে সবাই অবাক হলেও পরে মেনে নিয়েছে। কিন্তু তৃপ্ত কারোর সঙ্গে যোগাযোগ কেন করছে না, এটা নিয়ে তারা বেশ দোটানায়। তৃপ্তর বাবা মৃদুল চৌধুরী তৃপ্তর 2 বছর বয়সের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে গত হয়েছেন। তারপর থেকেই জুলেখা কেমন বিধ্বংসী হয়ে উঠেছে। নিজের সঙ্গে সঙ্গে নিষ্পাপ তৃপ্তকেও পাপের পথে ঠেলে দিয়েছে, করে তুলেছে হিংস্র। শুরুতে মেঘার সঙ্গে দেখা হওয়ার সময় শ্রাবণ এসবের কিছুই জানত না। পরে যখন রেহমুনার থেকে মেঘার পরিচয় পায় তখন সে তৃপ্তকে চাপ দিয়ে কথা বের করে নেয়। মেঘার সঙ্গে কিভাবে অন্য পুরুষকে জড়িয়ে রটানা রটিয়েছে বিস্তারিত বলে। সব শুনে শ্রাবণ আর তৃপ্তর উপর সদয় হতে পারেনি। কঠিন শাস্তি চলে তার এই বদ্ধ দরজার আড়ালে। আজও শ্রাবণ এখানে এসেছে। সপ্তাহে 1 দিন করে সে এখানে আসে শুধুমাত্র তৃপ্তর অনুতপ্ত মুখশ্রী দেখার আশায়। কিন্তু বরাবরই শূন্য হাতে ফিরে যেতে হয় তাকে, কারণ এত শাস্তির পরেও তৃপ্ত আগের মতোই রয়ে গেছে। আজও সে তার কৃতকর্মের জন্য লজ্জিত নয়। শ্রাবণ নিজ হাতে তৃপ্তর দেহের বাঁধন খুলে দিল। তৃপ্ত হেলে পড়ল মেঝেতে। কাঠের চেরায় মর্মর আওয়াজ তুলে ছিটকে পড়ল অন্য পাশে। শ্রাবণ দুহাতে কোলে তুলে নিল তৃপ্তর মাথাটা। পরম স্নেহে তৃপ্তর চুলে হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছে আমার সোনা ভাই? নিশ্চয়ই ভালো। ভাইকে ঈর্ষা করে আর কতই বা ভালো থাকা যায়? তবু ভালো, তুই এখনো ভালো আছিস। যেদিন শুনবো তুই ভালো নেই, ঠিক সেদিনই হবে আমার জয়। তুই হেরে গেলে আমি জিতে যাব। জিতে যাবে তোর দা ভাই। সেই ছোট্টবেলায় দুষ্টুমি করলে যেভাবে তোকে শাস্তি দিতে চাইতাম, তুই আবার ভয় পেয়ে সরি বলে আবার বুকে এসে মুখ লুকাতি। আজও আমি ঠিক সেভাবেই তোর অপেক্ষায়। ছোট ভাই বিপদগামী হলে বড় ভাই তো তাকে ফিরিয়ে আনবে সুপথে। শ্রাবণের গলার মাঝে তৃপ্ত তার দুর্বল কণ্ঠ তুলে জোর গলায় বলে উঠল, কখনোই না। এই জীবন থাকতে তোকে মন থেকে ভাই বলে স্বীকৃতি দেবে না এই তৃপ্ত। তুই আমার শত্রু ছিলি আজীবন, আর তাই থাকবি। এই তৃপ্ত কখনোই অনুশোচনার আগুনে দগ্ধ হবে না। সে শুধু আর একটা সুযোগের অপেক্ষায় আছে, আর সেটাই হবে তোর কালক্ষণ। অতি কষ্টে টেনে টেনে কথাগুলো বলে তৃপ্ত ক্ষান্ত হয়। শ্রাবণ রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ছুঁড়ে ফেলে দেয় তৃপ্তর মাথা। তৃপ্ত হালকা আওয়াজে আর্তনাদ করে ওঠে, পরপরই হেসে উড়িয়ে দেয়। শ্রাবণ কাউকে একটা ফোন করে এখানে ডাকে, তারপর হুকুম দেয় নিয়ম মাফিক সব কিছু শুরু করতে, তৃপ্তকে আগের মতো বেঁধে ফেলতে। তারপর এলোমেলো পায়ে সেই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়ে সে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। মেঘা তৈরি হচ্ছে কিছুটা আনমনা হয়ে। একটু আগে হেমা এসে বলে গেছেন নীলাদ্রির সঙ্গে শপিংয়ে যেতে। হঠাৎ এই শপিং কেন, এটা নিয়েই মনে মনে দ্বন্দ্ব যুদ্ধে ভুগছে সে। সঙ্গে নাকি নিশাতও থাকছে না। নিশাতকে কলেজ থেকে ফেরার পরপরই ওর মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছে হেমা আহসান। সেখানে নাকি কি গুরুত্বপূর্ণ কাজ আছে। নিশাতও জানে না কি কাজ। শত হোক তাদের পরিবারের ভেতরের খবর উচিত হবে না জিজ্ঞেস করা। মেঘা বাধ্য মেয়ের মতো হেমার কথা শুনে তৈরি হয়ে নিচে নামল। ড্রয়িং রুমে আগে থেকেই হেমা বসেছিলেন আর নীলাদ্রি দাঁড়িয়ে। হেমার উৎফুল্ল মুখশ্রী দেখেই এক পলকে বোঝা যাচ্ছে সে ভীষণ খুশি। আশ্চর্য, এত খুশির কারণ কি? অপরদিকে নীলাদ্রি চোখ মুখ কুঁচকে মায়ের দিকে তাকায়। মনে হচ্ছে ভীষণ বিরক্ত সে। মেঘার মনে মনে সংকোচ হলো। ধীর পায়ে নেমে এলো সে নিচে। মেঘার আগমনে হেমার উচ্ছ্বসিত আঁখি দ্বিগুণ উচ্ছ্বাসে ছেয়ে পড়ে। তিনি বসা ছেড়ে উঠে এসে মেঘার কাছে গিয়ে দাঁড়ালেন। আদুরে আহ্লাদে স্বরে বললেন, এই তো মেঘা চলে এসেছে। বাহ, কি মিষ্টি লাগছে। অফ হোয়াইট কালারটা একেবারে গায়ের সঙ্গে লেপ্টে আছে, নজর না লাগুক। এমন খোলামেলা প্রশংসায় মেঘা বিব্রত বোধ করল। এভাবে কেউ বলে? আগেও হেমা অনেক সময় তার প্রশংসা করেছেন, তবে আজ নীলাদ্রির সামনে বলেই এত অস্বস্তি। মেঘা আর চোখে এক পলক নীলাদ্রিকে দেখে নিয়েছে। তার চেহারা স্বাভাবিক। একটু আগের বিরক্তির রেশ এখন বিন্দু মাত্র নেই।
মেঘা কিঞ্চিত অবাক হয়। এত তাড়াতাড়ি মানুষের ভাবমূর্তি স্বাভাবিক হয় কিভাবে? জামা, দুজনে একটু শপিং করে আয়। ওই যে আমার ভাইয়ের মেয়েটা সুজানা, ওর বিয়ে মাত্র 3 দিন পর। ছেলে বিদেশ থেকে ফিরেছে, আবার বিয়ে করে বউ সমেত বিদেশে পাড়ি দেবে। হাতে একদম সময় কম। নিশাদকে ওর মামি আগেই যেতে বলেছে, এর জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। এখন তুই আর নীলাদ্রি মিলে একটু কেনাকাটা করে টোরে রেডি কর। ভাগ্নির বিয়েতে যাব, কম তো কেনাকাটা নয়। তোর পছন্দের উপর আমার ভীষণ আস্থা, জানি সেরাটাই আনবি। আমার মানিজ্য তো এখন তোর হাতে।